আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটলি এলাকায় বুড়ি গঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারের সদর কাচারি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নওয়াব আলী গনি তিনি তার পুত্র খাজা এনায়েতুল্লাহর নাম অনুসারে এই ভবনটির নামকরণ করেন আহসান মঞ্জিল। 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিল নির্মাণ কাজ শুরু হয় এবং 1872 খ্রিস্টাব্দে তা সমাপ্ত হয়। 1906 খ্রিস্টাব্দে এখানে এক অনুষ্ঠিত বৈঠকের মাধ্যমে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। আহসান মঞ্জিলে ঢুকতে হলে যেখানে দেখেন এখানে টিকিট কাটতে হয়। আছে প্রাপ্তবয়স্ক যারা আছে তাদের জন্য হচ্ছে 40 টাকা, শিশু দর্শনার্থী যারা আছে তাদের জন্য হচ্ছে 20 টাকা। আঙ্কেল এটা হাই বলো, হাই বলো। আঙ্কেল বলতেছে রয়্যাল বেঙ্গল টাইগার। ভয় পাইছো? হ্যালো ঢাকা, আজকে আমরা চলে আসছি কোথায়? পুরান ঢাকার ইসলামপুর বাজারে। এটা হচ্ছে মুন কমপ্লেক্স। তো যাই হোক, আমরা কিন্তু আজকে আছি ঢাকায়। আমরা একটা কাজে আসছিলাম ঢাকায়, তো আপনাদের বলছিলাম যে ঢাকায় একটা ব্লগ করব। মূলত এখন আমরা যেই জায়গাটিতে আছি এটা হচ্ছে পুরান ঢাকা মুন কমপ্লেক্স। এখানে কিন্তু পাইকারি কাপড় চোপড়, প্রচুর পরিমাণে কাপড় চোপড় পাওয়া যায়। এখান থেকেই বাংলাদেশের প্রত্যেকটি হচ্ছে জেলা এবং উপজেলায় বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে মোটামুটি কাপড়গুলো নিয়ে যাওয়া হয়নি, এখান থেকে বিক্রি করা হয়। মোটামুটি বলতে বাংলাদেশের যত ধরনের প্রোডাক্ট আছে সেটা হচ্ছে এই পুরান ঢাকার যে ইসলামপুর বাজার, পাইকারি এবং খুচরা সব এইখান থেকেই পুরো বাংলাদেশ সাপ্লাই হয়। এখন কিন্তু বেলা প্রায় 11টা বাজে, আর আমাদের সাথে আছে এই যে রকি ভাই। আর রকি ভাইয়ের এই যে কিউট মেয়ে আঙ্কেল, এটা হাই বলো, হাই বলো। এই যে রকি ভাই। তো আজকে আমরা রকি ভাইকে নিয়ে বের হয়েছি। রাতে আমরা রকি ভাইয়ের বাসায় ছিলাম, অনেক ভালো লাগছে। তো আসলেও কালকে আমাদের বের হওয়ার কথা ছিল, কালকে আমরা বের হতে পারি না। স্পেসিফিক কালকে প্রায় বিকেল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। যদিও আজকে আমরা জামালপুরে চলে যাব, তারপরে ভাবলাম যে একটা ব্লগ আপনাদের জন্য তৈরি করে ফেলি। প্রত্যেকটা জায়গায় দেখেন কি পরিমাণ ভিড়, আর এত পরিমাণ হচ্ছে এখানে কাপড় চোপড় আছে। দেখেন এই যে কি নাই ভাই, পুরান ঢাকার ভিতরে যে জায়গাটা আছে এখানে মোটামুটি সকল ধরনের কাপড় চোপড় আছে। দেখেন একদম পুরো কাপড়ের মেলায় কিন্তু আছে। আমরা এখন ঠিক বুড়িগঙ্গা নদীর কাছে আছি। তো আমরা এখন আহসান মঞ্জিল ঢুকবো। তো অনেক ইচ্ছা ছিল ঢাকায় আসলে আহসান মঞ্জিল, তারপর বুড়িগঙ্গা নদী, সদরঘাট এগুলো এক্সপ্লোর করব। তো আজকে সেই সৌভাগ্যটা হয়েছে। তো এখন আমরা আহসান মঞ্জিলের ঠিক হচ্ছে পেছনে আছি, ওই যে সামনেই হচ্ছে আহসান মঞ্জিল। আর এই সাইডে ভাই রে ভাই কি আর বলবো, এত পরিমাণ কাপড় চোপড় বলে বোঝাতে পারবো না। মোটামুটি এখানে খাবার হোটেল থেকে শুরু করে টোটালি কিন্তু সবকিছুই আছে। ঢাকা ভিতরে মনে হয় না এই জায়গাটিতে আসলে কারো খারাপ লাগবে। ওকে, আঙ্কেল বলতেছে রয়্যাল বেঙ্গল টাইগার। ভয় পাইছ? ভয় পাইছ? ওই যে রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু। আর একটা কথা বলে রাখি, মোটামুটি এটা হচ্ছে পুরান ঢাকা। তো মুঘল আমল থেকেই কিন্তু এখানে অনেক জমজমাট, যেহেতু আগের যে সভ্যতাটা ছিল মুঘল আমলে কিন্তু রাস্তাঘাট ওরকম ভাবে ছিল না, একদম নদী মাতৃক কিন্তু বাংলাদেশ। আমাদের নদীকে কেন্দ্র করে কিন্তু আমাদের সভ্যতা গড়ে উঠেছে। প্রায় 200-250 বছর আগে গড়ে ওঠা এই স্থাপনা আজকে আপনাদের নিয়ে যাব ভিতরে। আর একটা জিনিস আপনাদের দেখায়, আহসান মঞ্জিলে ঢুকতে হলে যেখানে দেখেন এখানে টিকিট কাটতে হয়। আহসান মঞ্জিল জাদুঘর, টিকিট কেটে হচ্ছে ঢুকতে হয়। আমাদের ঢুকবেন কি? তো এখানে আপনাদের দেখাবো। মূলত এই যে টিকিট কাটতে যাচ্ছে আর কি, এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টিকিট কাটতে হয় জনপ্রতি কত করে এখানে? আমি সঠিক জানি না, কিন্তু দেখতে হবে আসলে কত টাকা টিকিট। তো যাই হোক, আমরা এখানে টিকিট কাটবো। এখানে আছে প্রাপ্তবয়স্ক যারা আছে তাদের জন্য হচ্ছে 40 টাকা, শিশু দর্শনার্থী যারা আছে তাদের জন্য হচ্ছে 20 টাকা। আর বিশেষ করে যারা অন্য দেশ থেকে বাংলাদেশে আসে তারা কিন্তু অবশ্যই এই আহসান মঞ্জিলটা ভিজিট করে যায়। আর সব থেকে পুরো কপাল হচ্ছে আমাদের বাংলাদেশের থেকে আজকে ফার্স্টবার, মানে প্রথমবারের মতো আজকে আসছি আমরা এই আহসান মঞ্জিল ভিজিট করতে। তো যাই হোক, আমরা অনেক পাঠ্য বইয়ে পড়েছি, অনেক গল্প ইতিহাসে পড়েছি। আজকে সচক্ষে সেটা এক্সপ্লোর করব, আপনাদের সেটা তুলে ধরার চেষ্টা করবো পাশাপাশি। আর আমার সাথে কিন্তু তানসিক আছে, আর রকি ভাই, আর বিশেষ করে এই যে আঙ্কেল এদিকে আসো। ওকে, এদিকে আসো। দেখো এই যে আঙ্কেল, ও কিন্তু ভাগ দিকে ভয় পাইছে। আমাকে প্রথম অ্যাটলিস্ট দেখাইছে যেখানে 2টা ভাগ। আমরা কিন্তু জনপ্রতি 40 টাকা করে টিকিট কেটে এখন আহসান মঞ্জিলের ভিতরে আমরা প্রবেশ করলাম।
এটা হচ্ছে মূল প্রবেশদ্বার, যে ফটকটা আছে সেই ফটকের ভিতর দিয়ে কিন্তু প্রবেশ করলাম। আর একটা কথা বলি, এখানে কিন্তু যারা আসবেন এটা একটা জিনিস মাথায় রাখবেন, এই যে আহসান মঞ্জিলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মঞ্জিলের ভিতরে কিন্তু ক্যামেরা, ফোন, ভিডিও কিন্তু অ্যালাউ না। অনেকেই কিন্তু ভুল করে আসেন, আসলে হয়তো বা ব্লগ করতে বা এটাকে ডকুমেন্টারি করার জন্য আসেন, সেই ক্ষেত্রে কিন্তু একটা বোকামি হয়ে যাবে। আপনি কিন্তু এখানে ঢুকতে পারবেন, ঠিক আছে, মিউজিয়ামের ভিতরে ঢুকতে পারবেন, কিন্তু আপনি সেখানে কোনো ভিডিও করতে পারবেন না। এখানে ঢাকা থেকে বিভিন্ন দর্শনার্থী, ঢাকার বাইরে থেকে অনেক লোকজন আসে এই জায়গাটিতে ঘোরাফেরা করার জন্য। আর বিশেষ করে এই আহসান মঞ্জিলের ইতিহাস পুরো ঢাকার একটা ইতিহাসের সাথে সম্পৃক্ত আছে, যেহেতু এটা মুঘল শাসন আমলে গড়ে উঠেছিল। আর মুঘল শাসন আমলে যখন নৌপথে যখন চলাচল হতো, ঠিক সেই বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে কিন্তু এই আহসান মঞ্জিলটা গড়া হয়। এটা মূল ইতিহাসটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো, জানানোর চেষ্টা করবো এখানে মোটামুটি কত বছর একটা ইতিহাস আছে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোক, বিশেষ করে স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু আসে। বাংলাদেশের স্বাধীনতার পর অযত্ন ও অব্যবহারে আহসান মঞ্জিল ধ্বংসের দ্বারা প্রান্তে পৌঁছে যায়। এমন অবস্থায় 1974 সালে ঢাকা নওয়াব পরিবারের উত্তরসূরি আহসান মঞ্জিল প্রাসাদটি নিলামে বিক্রির পরিকল্পনা করেন। সরকারের ভূমি প্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে নিলাম বিক্রি প্রস্তাবটির চূড়ান্ত অনুমোদনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবের কাছে পেশ করা হয়। কিন্তু শেখ মুজিবুর রহমান আহসান মঞ্জিলের স্থাপত্য, সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করেন। 1974 সালে 2রা ডিসেম্বর এটি নিলামে বিক্রির প্রস্তাব নাকচ করে দেন। আহসান মঞ্জিল সংস্কার, সৌন্দর্য বর্ধন ও জাদুঘরে রূপান্তর বিষয়ক প্রকল্প বাস্তবায়ন আরম্ভ হয় 1986 সালে মার্চ মাসে। জাতীয় গুরুত্বপূর্ণ ইতিহাস ও স্থাপত্য নিদর্শন সংরক্ষণের জন্য আহসান মঞ্জিল ভবনটি সংস্কার করে জাদুঘরে রূপান্তর ও প্রাসাদের সাথে সামঞ্জস্য রেখে ভবনটিকে পারিপার্শ্বিক এলাকায় উন্নয়ন করার প্রকল্পটি মূল উদ্দেশ্য ছিল। সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়ের অধীনে এই প্রকল্প নির্বাহী সংস্থা ছিল বাংলাদেশ জাদুঘর। তবে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব বাংলাদেশ জাদুঘর ও গণপূর্ত অধিদপ্তরের উপর যৌথভাবে ন্যস্ত ছিল। 1720 সালে বর্তমানে আহসান মঞ্জিল এলাকা মুঘল জমিদার শেখ এনায়েতুল্লাহর বাগান বাড়ি ছিল। 1940 সালে ফরাসি বণিক শেখ এনায়েতুল্লাহর পুত্র শেখ মতিউল্লাহ নিকট থেকে এখানে বাণিজ্য কুটির তৈরি করেন। 1757 সালে পলাশী যুদ্ধের পর উক্ত ফরাসি কুটির ইংরেজদের নিয়ন্ত্রণে চলে যায় এবং পরে তা ফেরত দেওয়া হয়। 1830 সালে খাজা আলী মোল্লা ফরাসিদের নিকট থেকে কুটির বাড়িটি ক্রয়পূর্বক নিজের বাসভবন উপযোগী করে সংস্কার করেন। এবং 1859 সালে নবাব আব্দুল গনি ফরাসি কুটির পূর্ব পাশে নতুন প্রাসাদ নির্মাণ করেন, যা 1862 সালে শেষ হয় এবং তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এই মসজিদটির নাম রাখেন আহসান মঞ্জিল। 7 এপ্রিল 1888 সালে প্রবল টর্নেডোর আঘাতে আহসান মঞ্জিল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং 1897 সালে ভয়াবহ ভূমিকম্পে আহসান মঞ্জিলের কিছু ক্ষয়ক্ষতি হয় ও নবাব আহসান আল্লাহ তা মেরামত করেন। রংমহলের 31টি কক্ষে 23টিতেই প্রদর্শনী উপস্থাপন করা হয়েছে। 9টি কক্ষে লন্ডন ইন্ডিয়ান অফিস লাইব্রেরিপ্রাপ্ত 1904 সালে তোলা আলোকচিত্রের সাথে মিলিয়ে সাজানো হয়েছে। আহসান মঞ্জিলের তোষাখানা ও কোকারিজ কক্ষে থাকা তৈজসপত্র ও নবাব স্টেটের পুরনো অফিস এডওয়ার্ড হাউস থেকে প্রাপ্ত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ ও প্রদর্শিত করা হয়েছে। এছাড়া উক্ত আলোকচিত্রের সাথে মিলিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি ও সামরিক কালের সাদৃশ্যপূর্ণ নির্দেশিত ক্রয় এবং সংগ্রহ
করে গ্যালারিতে উপস্থাপন করা হয়েছে। গ্যালারি নাম্বার 1, আহসান মঞ্জিলের নিচতলায় পূর্ব অংশে অবস্থিত কক্ষটি ভবনের সংক্ষিপ্ত ইতিহাস, সংস্কার, পূর্ব ও পরবর্তী আলোকচিত্র পেন্টিং প্রদর্শন করা হয়েছে। এছাড়াও আছে তারজেলি কাগজের তৈরি প্রাসাদের একটি মডেল। গ্যালারি নাম্বার 2, প্রাসাদ ভবনের সাথে জড়িত উল্লেখযোগ্য ঐতিহাসিক তথ্য এখানে তুলে ধরা হয়েছে। আর আদি স্থাপত্যের বৈশিষ্ট্য আলোকচিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে। এছাড়াও আছে প্রাসাদের ব্যবহৃত কাঠগ্লাসের ঝাড়বাতি ও তৈজসপত্রের নমুনা। গ্যালারি নাম্বার 3, নবাবদের আনুষ্ঠানিক ভোজন কক্ষ লন্ডনের ইন্ডিয়ান অফিস লাইব্রেরিতে সংরক্ষিত 1904 সালে ফ্রিজ কাপের তোলা আলোকচিত্র অনুযায়ী কক্ষটিকে সাজানো হয়েছে। এই কক্ষে প্রদর্শিত চেয়ার, টেবিল, ফ্যান ও ফিটিংসগুলো গ্রহণ করা হয়েছে। এখানে প্রদর্শিত বড় বড় আলমারি, আয়না, কাচ ও চীনামাটির তৈজসপত্রগুলো প্রায় সবই আহসান মঞ্জিলের প্রাপ্ত নবাবদের ব্যবহৃত নির্দেশন। দক্ষিণ পেছনের নিচের দিকে বারান্দা পেরিয়ে এই গোলাকার কক্ষ দিয়েই দোতলা ওঠানামার জন্য নিয়মিত এই সিঁড়িটি ব্যবহার করা হতো। কাঠের সিঁড়ির পাশেই রয়েছে হাতির মাথার কঙ্কাল সহ ও কক্ষ প্রদর্শিত ঢাল, তরবারি, অলঙ্কৃত কাঠের বেড়া ইত্যাদি। আহসান মঞ্জিলের প্রাপ্ত নবাবদের এই নির্দেশনগুলোই এখানে উপস্থাপন করা হয়েছে। গ্যালারি নাম্বার 5-এ রয়েছে বাংলার স্থাপত্যের রূপ বৈশিষ্ট্য মণ্ডলিত কাঠের সিঁড়ি। সাধারণত দোতলা দেখা যায়। 1904 সালে গৃহীত আলোকচিত্র অনুযায়ী সিঁড়িটি সংরক্ষণের সাধন ও মূল রূপের নির্দেশন দিয়ে সজ্জিত করা হয়েছে। এখানে প্রদর্শিত বর্শা, বল্লম, ঢাল, তরোয়ারগুলো আহসান মঞ্জিলের প্রাপ্ত নবাবদের আমলে এই সিঁড়ি কক্ষের স্বর্ণমণ্ডলিত ভিজিটর বুকে রাখা হয়েছে। নবাব আহসানুল্লাহর কন্যা নওয়াবজাদি আখতার বানু বেগম টিকাটুলিতে স্যার আহসানুল্লাহ মেমোরিয়াল হাসপাতাল নামের একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। 1935 সালে 9 জুন বাংলার তৎকালীন গভর্নর হাসপাতালটিকে উদ্বোধন করেন, কিন্তু 1904 সালে সেটি বন্ধ করে দেওয়া হয়। আহসান মঞ্জিলের অধিগ্রহণের সময় উক্ত হাসপাতালের ব্যবহৃত সবকিছুই সরঞ্জামাদি খাতাপত্র এখানে নিয়ে আসা হয়।